যে পরিমাণ নির্যাতন হয় আপনারা দেখেন, 22% থেকে 26% মুসলমান, অথচ সরকারিভাবে 1% মুসলমানকে চাকরি দেওয়া হয় না। অথচ আমাদের দেশে মোট 7% হলে সংখ্যালঘু, 6% হিন্দু, তার মধ্যে 38 থেকে 40% লোকে এই বাংলাদেশে চাকরি দেয়। তারপরও কিছু কিছু হিন্দু অকৃতজ্ঞ এবং এই বাংলাদেশ প্রেমী নাই, ভারত প্রেমী তাদের মধ্যে ভরে গেছে। তাই আমি মনে করি যে উনি জাতিসংঘে যে শান্তি মিশনের কথা বাংলাদেশে বলেছে, মূলত ওই ভারতে মুসলমানদেরকে রক্ষা করার জন্য, তাদের অধিকার রক্ষা করার জন্য ভারতে নিশ্চিতভাবে এই আপনার এই শান্তি মিশনের লোক ভারতে দিতে হবে, বাংলাদেশ থেকে লিখিতভাবে, এবং যত অপকর্ম সারা ভারতবর্ষে এই মুসলমানদের উপর হচ্ছে সেইগুলোকে তুলে ধরতে হবে। ভারতকে আমরা রক্ষা করবো না, ওদের চোখ এখানে ফেলাইলে চোখ উপড়ে ফেলতে হবে, ওদের লোক ফেলে ওদের জিব্বা কাটিয়ে দিতে হবে, ওদের যদি নাক ফলায় তাহলে নাক কেটে দিতে হবে। এইটাই হবে আমাদের আজকে এই ঐক্যমতের আজকে ঘোষণা দিয়েছে, এইটারই প্রতিবাদ। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি যারা সহ আলোচক আছেন এবং পাশাপাশি যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন তাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আসলে আজকে ইনিয়ে বিনিয়ে কথা বলার আর সময় নেই, কথা বলাতে হবে সরাসরি। আপনার জিও রাজনীতি বা গ্লোবাল রাজনীতির কারণে এই ভারত বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছিল। তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল যে দুইটি পাকিস্তানকে ভাঙলে তাদের জন্যই সুবিধা এবং তারা সব সময় সকল সুযোগ সুবিধা নিতে পারবে। তাই আমি প্রথমেই আমাদের স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, জেড ফোর্স অধিনায়ক, সাবেক সফল রাষ্ট্রনায়ক, সফল সেনাপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে স্যালুট জানাচ্ছি এই জন্য যে তিনি এই ব্যাপারটা একেবারে উপলব্ধি করতে পেরেছিলেন যে এই ভারত আপনার ছোট ছোট রাষ্ট্রদেরকে শুধু চুষে খাবে, এই চোষা যদি কেউ ফিরেতে যায় তখনই তাদেরকে গলা টিপে হত্যা করতেও দ্বিধাবোধ করবে না। তাই তিনি সার্ক গঠন করেছিলেন যে কখনো যেন এই ভারত এরকম কোনো অপকর্ম এবং এরকম অন্যায় অবিচার না করতে পারে, কোনো দেশের উপর নির্যাতন না করতে পারে। তাই সেই সার্কও এই আওয়ামী লীগ এবং ভারত কোনোভাবে এটা চালু রাখে নাই, চলমান রাখে নাই, চিন্তা করছে এটা থাকাই মানি, যদি বছরে একবার দুইবার মিটিং হয় তাহলে তাদের বিভিন্ন অপকর্মের কথা চলে আসবে। আপনারা জানেন যে এই খুনি হাসিনা যিনি গণহত্যাকারী, তিনি কিন্তু স্পষ্ট করেছে বাংলাদেশের মানুষের কাছে যে ভারতের সাথে তাদের যে সম্পর্ক স্বামী স্ত্রী, বা ভারত চাইলেই তাদের ক্ষমতায় রাখতে পারে, এবং তারা ওই দেশে যতবার গেছে তাদেরকে মুখ্যমন্ত্রী বলছে, একবারের জন্য সে নিষেধ করে না, হাসি মুখে আরো মজা পেয়েছে যে এটা আমাকে তো ওনরাই ক্ষমতায় রাখে, এবং সেই দেশে গিয়ে উনি তিলক দিয়েছে। তাই আমি মনে করি যে আজকে ভারতের কাছে আমি সকলের বক্তব্য শুনেছি, বিশেষ করে পলাশ চৌধুরীর বক্তব্যের পরে সবগুলো তুলে এসেছে। আমি ছোট্ট একটা গল্প আপনাকে বলতে চাই যে এক গরুওয়ালা গরু বিক্রি করতে গেছে, তা গরু বিক্রি করতে গেলে ডাকাইত বসে ছিল। এখন ওই গরুওয়ালার দাম 10টা গরু নিয়ে গেছে, দাম বলছে কম, ও গরু 10টা ফেরত নিয়ে আসছে। আর ডাকাইত তো জানে যে গরু বিক্রি করে আসবে, এই 10টার টাকা আমি নিয়ে যাব। এখন আসার পরেই ওরা ধরছে যে কি ব্যাপার, তোমার গরু বিক্রি করলে না কেন? বললে গরু বিক্রি করি নাই এই জন্য যে গরুর দাম খুব কম বলতেছে, আমার লস হয়ে যাবে। তখন বলতেছে যে হারামজাদা, তোর লস হবে কি? লস তো হবে আমার, আমি তো এই টাকা ডাকাতি করার জন্য বসে আছি, তুই 10টা গরু যা বেচবি সেই টাকা আমার, কম বেচলে আমি কম পাবো। এখন বিষয়টা হচ্ছে যে এই বাংলাদেশে ভারত হলে কথা হচ্ছে যে আপনার বাংলাদেশের লোকের কিসের লস? এই দেশটা হইলে আমার, আমি যারা বসাবো হাসিনারে বসাবো, হাসিনারে মানতে হবে, তুমি হাসিনারে মানবা না কেন? তাহলে এটা ডাকাইতের মতো সেই অবস্থা। এই ভারত ডাকাইতের মতো ইচ্ছা মতো সে এইটা করবে, এবং আপনার তাকে যেটা বলবে সেটাই করতে হবে, কারণ লস বাংলাদেশের মানুষের না, এটা লস হইলে হবে আপনার ভারতে। এইটা তারা বুঝাইতে চাচ্ছে। তাই আপনারা জানেন যে 1971 সালে তারা যে সহযোগিতা করেছে, সেই সময় স্বাধীনতার সেক্টর কমান্ডার মেজর জলিল স্পষ্ট বলেছিল যে 36,000 কোটি টাকার সম্পদ নিয়ে গেছে ভারত, এবং পুঙ্খানুপুঙ্খনে হিসাব দিয়ে ব্যাখ্যা করেছিল। তারপর সে গুম হয়ে গিয়েছিল। গুম হওয়ার পরে অনেক বিভিন্ন জনে, আপনার মাওলানা হামিদ খান ভাসানী তার পত্রিকায় হক কথা এখানে সেখানে লেখালেখি, মানুষজন ইটি করাটরার বরিশালে বিক্ষোভ টিক্ষোভ হওয়ায় তখন তাকে গ্রেপ্তার দেখায়। তাই আমরা এর পরেও দেখেছি যে আজকে পর্যন্ত এই ভারত
আমাদেরকে ফারাক্কাবাদ সম্পর্কে লং মার্চ হয়েছে, মুকুটবিহীন সম্রাট আব্দুল হামিদ খান ভাসানী তারা কোনো ছাড় দেয় না। এমনকি শেখ হাসিনা যখন মুদিকে কিছুটা রাজি করেছে, মুদি একটা নাটক করলো যে মমতার উপর ছেড়ে দিল। মমতা বললো আমার বাংলাদেশের ভারতের অবস্থা দেখবো, আমাদের যদি অতিরিক্ত থাকে, তার মানে তারা যখন খরা হবে আটকাই রেখে আমাদেরকে মারবে, আবার যখন পানি বেশি হবে বন্যায় মেরে দেয়। এই হচ্ছে ভারতের নীতি। আপনারা আজকে আমি স্পষ্টভাবে দুই একটা কথা আমার আবার বলা লাগবে, পলাশ চৌধুরী বলে ফেলেছে, তারপরও আমি যে কথাটা বলতে চাচ্ছি, আজকে আমি কয়েকটা চ্যানেলে ও দেশের ফেসবুকে দেখলাম, সামাজিক মাধ্যমে দেখলাম, ওখানে এই শুভেন্দ্র অধিকারী বিজেপির নেতা, সে বলতেছে যে কোনো লোককে খাবার দেওয়া হবে না, কোনো লোকের বাসস্থান দেওয়া হবে না, এবং এদেরকে পুশব্যাক করতে হবে। এমনকি ইসকনের কয়েকজন লোক বর্ডারে গিয়েছিল ওই দেশে ঢুকতে, বাংলাদেশ পাঁচ হয়ে গেছে, তাদেরকেও ফেরত দিচ্ছে। তার মানে হচ্ছে যে এরা আসলে হিন্দুদের ভালো বা আপনার এই জন্য না, শুধুমাত্র এই আওয়ামী লীগের এজেন্ডা এবং এই মোদী সরকার এবং বিজেপি সরকারের এই তারা যে কোনো ভাবে এই বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করবে। কংগ্রেস বলেন আর অন্য দল বলেন, তাদের এই আওয়ামী লীগকে রাখলেই একমাত্র তাদের জন্য কল্যাণ এবং তাদের লাভ হয়। এই বাংলাদেশে ভারতের অনেকে চাকরিও করতে পারে। এই বাংলাদেশে আপনি দেখেন যে কি অন্যায়, কি অবিচার। আপনার ওই বিজেপির এক নেতা আমি দেখলাম বক্তব্য দিয়েছে মঞ্চে যে এই শুভেন্দ্র অধিকারী শাহাবুদ্দিন নামে এক লোকের বাড়িতে গেছে, 2 বাটি বড় বড় গরুর গোস্ত খাইছে, টিফিন ক্যারিয়ার আবার নিয়ে এসে এরা গরুর গোস্ত খাইবে, আর মুসলমানদেরকে বলবে আমার মাকে জবাই করছো কেন, সারকে আমি পূজা করি জবাই করছো কেন, তাদেরকে নির্যাতন করবে, গুলি করবে, মারবে, এরপর জয় শ্রীরাম বলবে। কত বড় নিকৃষ্ট, কত বড় খারাপ। এই বলে তাদেরকে মসজিদে বাজনা বাজায়, আমি 5টা ভিডিও পাঠাইছে ভারতের লোকজন, সেখানে মসজিদে নামাজ সেই সময় বাজনা বাজায়, সেখানে যাইয়ে তাদের এই জয় শ্রীরাম স্লোগান দেয়, মসজিদ থেকে ধরে ধরে এনে মারে এই পুলিশরা, এই সমস্ত কাম করে। অথচ আজকে এই মমতা এমনকি মোদিও তারা বাংলাদেশে আতঙ্কে আছে, এইটা আছে ওইটা আছে। মূল কথা হচ্ছে ভারতে যে পরিমাণ নির্যাতন হয়, আপনারা দেখেন 22% থেকে 26% মুসলমান, অথচ সরকারিভাবে 1% মুসলমানকে চাকরি দেওয়া হয় না। অথচ আমাদের দেশে মোট 7% হলে সংখ্যালঘু, 6% হিন্দু, তার মধ্যে 38 থেকে 40% লোকে এই বাংলাদেশে চাকরি দেয়। তারপরও কিছু কিছু হিন্দু অকৃতজ্ঞ এবং এই বাংলাদেশ প্রেমী নাই, ভারত প্রেমী তাদের মধ্যে ভরে গেছে। তাই আমি মনে করি যে উনি জাতিসংঘে যে শান্তি মিশনের কথা বাংলাদেশে বলেছে, মূলত ওই ভারতে মুসলমানদেরকে রক্ষা করার জন্য, তাদের অধিকার রক্ষা করার জন্য ভারতে নিশ্চিতভাবে এই আপনার এই শান্তি মিশনের লোক ভারতে দিতে হবে, বাংলাদেশ থেকে লিখিতভাবে, এবং যত অপকর্ম সারা ভারতবর্ষে এই মুসলমানদের উপর হচ্ছে সেইগুলোকে তুলে ধরতে হবে। এবং সর্বশেষ আমি বলতে চাচ্ছি যে আপনার আজকে চিকিৎসা সেবা দেবে না, চিকিৎসকরা বলছে তাদের পতাকাকে প্রণাম দিতে হবে। আরে ভারতে আমি কয়েকবার গিয়েছি, এই বাংলাদেশের টাকায় ওই চিকিৎসা সেবা হাসপাতাল চলে, ওখানে বাংলাদেশের লোক সবচেয়ে বেশি যায়। ওই দেশের হিন্দুরা আমি যাই থাকছি দেখেছি, ওদের চরিত্রটা হচ্ছে দুপুরবেলা 1টা-2টার সময় যদি কেউ আসে বলে যে খেয়ে আসছেন নাকি বাসায় গিয়ে খাবেন, এমনকি 1 পিস বিস্কিট দিয়া বলে সবটুকু খেয়ে যেতে হবে। এটা কিন্তু সত্য। এরা অসুখ দেখে না। এই আমাদের বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আমাদের চিকিৎসা সেবা ডাক্তার প্রচুর আছে, তাদের জন্য নিয়মকরণ করে দেন। ওই ভারতে আমরা চিকিৎসার জন্য যাব না, আবাসনের জন্য যাব না, আমরা বাজার করতে যাব না, ভারতের থেকে আমরা কিছুই আনবো না, না আনবো আমাদের ওই পাকিস্তান, ভুটান, নেপাল অনেক জায়গা থেকে আনবো, এবং প্রয়োজনে বাংলাদেশে এগুলো উৎপাদন করা হবে বেশি বেশি সুবিধা দিয়ে। তারপরও ভারতের সাথে চোখ রাঙানি এবং এই সমস্ত চলবে না। আমার ওই ভাই বলেছে যে আমাদের দেশটা ছোট, চারিদিক না ভারত, তাতে কিছু আসে যায় না, আমাদের ইমানি শক্তি আছে, আমরা মুসলমান, আমরা এটা ভয় করি না। ভারতের স্বাধীনতার সময় যে সংখ্যা শহীদ হয়েছিল তার মধ্যে থেকে সবচেয়ে মুসলমান শহীদ হয়েছিল বেশি। আপনারা জানেন তখনকার শহীদের আপনার 93,000 শহীদের মধ্যে 62,000
63,000 শহীদ হয়েছে মুসলমান। অতএব মুসলমান বীরের জাতি, তাদের ইমান শক্তি আছে, এটাই করল। এবং আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসা একটা ক্যাম্প, ভারতকে আমরা তোয়াক্কা করবো না। ওদের চোখ এখানে ফেলাইলে চোখ উপড়ে ফেলতে হবে, ওদের লোক ফেলে ওদের জিব্বা কাটিয়ে দিতে হবে, ওদের যদি নাক ফলায় তাহলে নাক কেটে দিতে হবে। এইটাই হবে আমাদের আজকে এই ঐক্যমতের আজকে ঘোষণা দিয়েছে, এইটারই প্রতিবাদ। এবং এর আন্তর্জাতিকভাবে প্রয়োজনে বিচার হবে। শুধু আমেরিকাকে তোয়াক্কা করে আপনারা এই সমস্ত করবেন, ভুল বুঝিয়ে করবেন, এইটা বাংলাদেশে আর মেনে নেবে না ইনশাল্লাহ। এবং আমরা ছোট রাষ্ট্র হইলে ভারত চারিদিকে থাকলে তাতেও কিছু আসতে যায় না। এটা কি বগের মূল্য? এটা কেন হবে? এইগুলোকে আমরা তোয়াক্কা করি না। আমাদের অধিকার, আমাদের যতটুকু প্রাপ্য আমরা সেটা নেব। আমাদের এই নদী নিয়ে, আমাদের এই ফারাক্কা নিয়ে, আমাদের যে উপর অন্যায় করে, এইগুলো আমরা আন্তর্জাতিক আদালতে যেতে হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে